দেখছেন এটা নিউজ হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুল নাহার জাকিয়া। দর্শক, আজকে আমরা কথা বলবো আন্তর্জাতিক রাজনীতি এবং পররাষ্ট্রনীতি নিয়ে, এবং এ নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন রাকিব আল হাসান, আন্তর্জাতিক বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের দর্শকদেরকে বলছিলাম যে আন্তর্জাতিক রাজনীতি এবং পররাষ্ট্রনীতির নানা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। একদম শুরুতে থিঙ্ক ট্যাঙ্ক নিয়ে আপনার সাথে কথা বলতে চাই যে বিভিন্ন দেশে, বিশেষ করে পরাক্রমশালী যে দেশগুলো আছে, সেখানে থিঙ্ক ট্যাঙ্কের চর্চা এবং এস্টাবলিশমেন্ট কিন্তু খুব ভালো করছে। এবং আমি শুরুতে যেটা বলছিলাম যে আন্তর্জাতিক রাজনীতি, ভূরাজনীতি বা পররাষ্ট্রনীতিতে এর ভূমিকাটা কেমন? হ্যাঁ, আপনাকে আবার ধন্যবাদ। আসলে দেখুন, থিঙ্ক ট্যাঙ্ক বা পলিসি মেকিং যে অর্গানাইজেশনগুলো, থিঙ্ক ট্যাঙ্ক বা পলিসি মেকিং টু টাইপস। একটা হচ্ছে কি ধরেন, একটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত আর একটা হচ্ছে পলিটিক্যাল অ্যালাইনমেন্টে যেটা বলে। তো আসলে সুপার পাওয়ার কিংবা এখন আমাদের পার্শ্ববর্তী দেশগুলা, বাংলাদেশেরও অনেক থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে। তো ওই অর্থে ইন্টারন্যাশনালি মাপের থিঙ্ক ট্যাঙ্ক কিনা সেটা প্রশ্ন সাপেক্ষ, কিন্তু থিঙ্ক ট্যাঙ্কের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে কি, আপনি দেখেন রাষ্ট্রের যে পলিসি মেকিং, ভূরাজনৈতিক, স্ট্র্যাটেজিক, বিজনেস, পররাষ্ট্রনীতি, দ্বিপাক্ষিক সম্পর্ক, এগুলোকে মূলত থিঙ্ক ট্যাঙ্ক পলিসি মেকিং অর্গানাইজেশনগুলোই নিয়ন্ত্রণ করে, এবং এই তৈরিগুলোকেই হচ্ছে কি আপনার পলিটিক্যাল পার্টিগুলো বা রাষ্ট্র সেগুলোকে এমপ্লিফাই করে। আপনি যদি দেখেন আমেরিকার যদি আপনি কথা বলেন, আমেরিকার হচ্ছে কি ব্রুকার্স ইনস্টিটিউট, আমেরিকান রিপাবলিক এন্টারপ্রাইজ ইনস্টিটিউট, আটলান্টা কাউন্সিল, এগুলো সবগুলো থিঙ্ক ট্যাঙ্ক। তারপরে দেখেন ভারতে আমাদের পার্শ্ববর্তী দেশ ওআরএফ খুবই ভালো করছে এখন। বাংলাদেশের অনেকগুলো থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, সিপিডি, সিপিআই, সিজিএস, বিআইএসএস, অনেকগুলো থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে। তো এদের আসলে কাজটা হচ্ছে কি মূলত পলিটিক্যাল পার্টির, যেটা পলিটিক্যাল পার্টির সুবিধার্থে তার ম্যানিফেস্টোগুলো তৈরি করে দেওয়া। আর রাষ্ট্রায়ত্ত যেটা, সেটা হচ্ছে রাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কগুলো কীরকম হবে, পররাষ্ট্রনীতিগুলো কী হবে, আন্তর্জাতিক বাণিজ্য কীভাবে হবে, আর নতুন করে যেহেতু এখন আমাদের 5G জেনারেশন যুগ, সেখানে হচ্ছে কি এআই কীভাবে হবে, জলবায়ু পরিবর্তনের নীতিগুলো কীরকম হবে, কিংবা হচ্ছে কি আপনার আমাদের কোনো নেগোসিয়েশনগুলো কীরকম হবে, এই কাজগুলো মূলত থিঙ্ক ট্যাঙ্ক বা পলিসি মেকিং অর্গানাইজেশন করে থাকে। আচ্ছা, আপনি অতি সম্প্রতি কিন্তু রাশিয়া থেকে ফিরেছেন, গতকালকেই ফিরেছেন। ইন্টারন্যাশনাল ওপেন ডায়ালগে আপনি যোগ দিয়েছিলেন। এই পুরো জার্নির অভিজ্ঞতা আপনার কাছ থেকে জানতে চাই, যদি একটু সংক্ষেপে বলেন। আচ্ছা, একটু সংক্ষেপে বলছি। সেটা হচ্ছে কি ওপেন সেন্টার ডায়ালগ রাশিয়া, একটি রাশিয়ার একটি থিঙ্ক ট্যাঙ্ক। তো আমাকে তারা হচ্ছে কি ইনভাইট করেছিল, এবং ইনভাইট করার পরে আমি একমাত্র বাংলাদেশ হিসেবে সেখানে আমি আমন্ত্রিত অতিথি ছিলাম। এবং সেখানে 4টি বিষয়ের উপরে আলোচনা ছিল। একটি হচ্ছে ইনভেস্টমেন্ট ইন হিউম্যান ক্যাপিটাল, দ্বিতীয়টি ছিল ইনভেস্টমেন্ট ইন এনভায়রনমেন্ট, তৃতীয়টি ছিল ইনভেস্টমেন্ট ইন কমিউনিকেশন, আর একটি ছিল ইনভেস্টমেন্ট ইন প্রসপেক্টিভিটি। এখন আমার টপিকটি ছিল যে ইনভেস্টমেন্ট ইন কমিউনিকেশন। তো সেটি হচ্ছে কি আসলে আপনি জানেন রাশিয়া কিন্তু ব্রিক্সের একটি দেশ, এবং রাশিয়া, চায়না এরা কিন্তু নতুন একটা এলাই। হ্যাঁ, তো এলাইয়ের হচ্ছে কি ব্রিক্সের বাণিজ্য কিংবা তাদের এই দ্বিপাক্ষিক সম্পর্কগুলো কীরকম হবে, বা এক্ষেত্রে তাদের নতুন ইনভেস্টমেন্ট প্রক্রিয়াগুলো কীরকম হবে, এটাই মূলত এখানে আলোচনা হয়েছিল। আরেকটি বিষয় আলোচনা হয়েছিল, আমি খুব সম্প্রতি মাস দুয়েক আগে আমি ভারতের খুবই রিনাউন্ড ইংলিশ পত্রিকা দ্য হিন্দুতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধটি কীভাবে হওয়া উচিত এ নিয়ে আমি একটা মডেল উপস্থাপন করে আমি একটা লেখা দিয়েছিলাম আর কি। তো তারা সেখান থেকে আমাকে রিচ করে, তো সেটি নিয়েও আলোচনা হয়েছিল, এবং আমরা তার পরিপ্রেক্ষিতেই আমাদের এই প্রোগ্রামে থাকা অবস্থায় আমরা জেনেছিলাম যে পুতিন আপাতত 72 ঘন্টার জন্য যুদ্ধবিরতিতে গিয়েছেন, এবং আশা করা হচ্ছে ট্রাম্পে যুদ্ধ ঘোষণা দিয়েছিল তার প্রথম 100 দিনের মধ্যে যুদ্ধটি বন্ধ করতে চায়। তো আমরা আশা করতেছি যে যুদ্ধটি হয়তো আগামী 100 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে আর কি। আমরা তাই আশা করছি। রাশিয়ার কথা যেহেতু বলছি, আপনি রাশিয়াও ঘুরে এলেন। রাশিয়ার মতো একটা কর্তৃত্বপরায়ণ দেশেও কিন্তু থিঙ্ক ট্যাঙ্ক বা পলিসি মেকিং যে অর্গানাইজেশনগুলো আছে, সেগুলো আসলে কি করে, যেখানে প্রেসিডেন্টই আসলে সব সিদ্ধান্ত নিয়ে থাকে। এবং আরেকটু যোগ করি যে তাহলে কি থিঙ্ক ট্যাঙ্ক বা পলিসি মেকিং অর্গানাইজেশন যেগুলো আছে সব কি আমাদের দেশের জন্যই? ব্যাপারটা হচ্ছে কি দেখুন, মানে আপনি যেটা বলছিলেন রাশিয়ার মতো একটা কর্তৃত্বপরায়ণ দেশ, রাশিয়া না, আপনি দেখেন আমি নর্থ কোরিয়ার কথা বলি, আমি চায়নার কথা বলি, বা অন্যান্য আরও যে কর্তৃত্বপরায়ণ দেশগুলো, যেখানে হচ্ছে কি একমাত্র প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার বা যে স্টেট অফ হেড সেই সর্বসময় ক্ষমতার অধিকারী, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি তার তো অনেক কাজ। এখন তার কাজটাকে ফেসিলিটেট করার জন্যই আসলে সেই থিঙ্ক ট্যাঙ্কগুলো করে আর কি। এখন এই থিঙ্ক ট্যাঙ্কগুলোতে আসলে কাদেরকে রাখে, এদেরকে দেখবেন আপনার থিঙ্ক ট্যাঙ্কগুলো খুব হাই একাডেমিশিয়ান, রিসার্চার, ডাটা অ্যানালিস্ট। তো এদেরকে আপনি যখন এই সম্মিলিত টিমটা করেন তখন তার কাজটা খুব সহজ হয়ে যায়। এবং শুধুমাত্র তাই না, আপনি কর্তৃত্বপরায়ণ দেশগুলোর কথা বলছিলেন, তাদের হচ্ছে ধরেন প্রোপাগান্ডা তৈরি, এবং প্রোপাগান্ডা কীভাবে ওভারকাম করবে, কীভাবে ট্যাকেল দিবে, সেই প্রোপাগান্ডাগুলো তারা তৈরি করে দেয়, সেই এজেন্ডা বাস্তবায়নগুলো করে দেয়। তো এটা আসলে পুতিন বলেন, শি জিনপিং বলেন, বা কিম জং উন বলেন, তাদের ডানহাত বামহাত হিসেবে এরা কাজ করে কি। আর মূলত হচ্ছে কি ধরেন এটাকে আমরা বলি হচ্ছে কি ট্রান্স অ্যালাইনশিপ কান্ট্রি, স্টেটশিপ হিসেবে ওরা কাজ করে আর কি। তো ওই দেশের থিঙ্ক ট্যাঙ্কগুলো আসলে মূলত তাদের কর্তৃত্বপরায়ণটা আরো বজায় রাখার জন্য বা গ্লোবাল সুপার পাওয়ার হয়ে ওঠার জন্য মূলত তাদেরকে একটা কোঅপারেটিভ হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে। আচ্ছা, ডাইমেনশন যুগে আসলে থিঙ্ক ট্যাঙ্ক বা পলিসি মেকিং অর্গানাইজেশনগুলো যেগুলো আছে সেগুলোর কাজ কি এবং প্রয়োজনীয়তা আসলে কতটুকু? ডেফিনেটলি অনেক প্রয়োজনীয়তা আছে। আপনি দেখেন এখনকার যুগে ধরেন আপনার খুবই ফাস্ট ওয়ার্ল্ড কান্ট্রি, এবং আপনার দেখেন প্রতি মুহূর্তে
পলিটিক্যাল, জিওপলিটিক্যাল, গ্লোবাল, ডোমেস্টিক ডাইমেনশন চেঞ্জ হচ্ছে। আপনি দেখেন, আপনি যদি এখন পলিটিক্যাল পার্টিরা তো ধরেন, মানে আমাদের দেশের মতো পলিটিক্যাল পার্টিগুলোর নেতারা তো আসলে ধরেন রাজনীতি কাজে ব্যস্ত থাকে, এবং আমাদের খুবই দুঃখজনকভাবে সত্য সেটা হচ্ছে কি আমাদের পলিটিশিয়ানরা আসলে ওভাবে পড়াশোনা করেও না, করার সুযোগও পায় না। তো সেক্ষেত্রে ধরেন যদি এই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যদি পলিসি মেকিং এবং থিঙ্ক ট্যাঙ্কগুলো রাখা যায়, তাহলে তার রাজনৈতিক এজেন্ডাগুলো বাস্তবায়ন করা সহজ হয়, প্রতিপক্ষকে মোকাবেলা করা সহজ হয়, এবং রাষ্ট্রের জন্য সে কি করতে চায় তার একটা স্পেসিফিক রোডম্যাপ তৈরি করে দিয়ে যায়। এবং যেহেতু এসব থিঙ্ক ট্যাঙ্কগুলো আসলে একটা সমন্বিত টিম ওয়ার্ক দ্বারা তৈরি হয়, তখন সেক্ষেত্রে হচ্ছে কি ধরেন তার এই কাজটা খুব, জার্নিটা খুব স্মুথ হয় আর কি। এবং আমি মনে করি এটা খুবই খুবই প্রয়োজনীয়তা আছে, এবং এটার জন্য হচ্ছে ধরেন আপনার যে জেনারেশন গ্যাপটা যদি না থাকে, যার কারণে হচ্ছে প্রত্যেকটা স্টেজ অনুযায়ী বিভিন্ন একটা টিম ওয়ার্ক কম্বিনেশনটা খুব ভালোভাবে হয় এবং কেমিস্ট্রিটা খুব ভালোভাবে হয়। আচ্ছা আচ্ছা, আমরা অনেকগুলো কাজ সম্পর্কে আপনার কাছ থেকে জানছিলাম। যদি আমরা বলি যে রাষ্ট্রীয় নীতি নির্ধারণে আসলে থিঙ্ক ট্যাঙ্কগুলোর কাজ কিভাবে প্রভাবিত করে? ডেফিনেটলি নীতি নির্ধারণ। হ্যাঁ, রাষ্ট্রীয় নীতি নির্ধারণের ব্যাপারটা হচ্ছে ধরেন আপনি ধরেন এখন আমি সেফর ধরেন বাংলাদেশের এক্সাম্পল আমি আপনাকে দেই। ধরেন হচ্ছে কি এই মুহূর্তে আমাদের করিডোর নিয়ে খুব আলোচনা চলছে, মিয়ানমারের যে হিউম্যানিটেরিয়ান করিডোরের কথা বলা হচ্ছে। কিন্তু দেখুন, আমরা করিডোরটি অনেকে বলা হচ্ছে দিয়ে দিয়েছে, অনেকে বলছে না দেওয়া সত্ত্বেও একটি চালান চলে গেছে। তো আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, আমি খুব মানে সারপ্রাইজিং, আমি অবাক হলাম যখন তারা বলা শুরু করছে। তার 3 দিন, তার 1 সপ্তাহ আগে আমি দুটো টিভি টক শোতে আমি এদিনই কথা বলেছি, আমি আপনাদের চ্যানেলে আমি কথা বলেছি। আমি দুটো আর্টিকেল লেখার পরে যাই পলিটিক্যাল পার্টিগুলোর কথা বলা হয়েছে। তার মানে হচ্ছে কি আমি এখানে স্পেসিফিকলি দেখতে পাচ্ছি, খুব দৃশ্য তো আমি দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ রয়েছে। তো আজকেও কিন্তু বলা হয়েছে যে মানবিক করিডোরের যে কথা বলা হচ্ছে সেটা নিয়ে কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখন বিহাইন্ড দ্য সিনের সব বিষয় যে আনুষ্ঠানিকভাবে কথাবার্তা হবে এটা তো সত্য না। এটা এই কারণে তো পলিসি মেকিং থিঙ্ক ট্যাঙ্ক জরুরি। এখন সব বিষয় যে আপনার পলিটিক্সে তো সবকিছু দৃশ্যমান না, অনেক কিছু আন্ডার টেবিলে হয়। তো এখন হচ্ছে ধরেন আন্ডার টেবিলে কি হয় না হয়, কি হওয়া উচিত, কিভাবে কথা বলা উচিত। যেমন আমি আপনাকে আরেকটা উদাহরণ দেই। আমাদের যখন বিমস্টেক সম্মেলন শেষে বলা হচ্ছিল যে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রীর সাথে কথা বলা হচ্ছিল এবং আরাকান আর্মির সাথে কথা বলা হবে না। এখন আরাকান আর্মির সাথে কথা বলা হবে কি হবে না সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু আরাকান আর্মির সাথে বিহাইন্ড দ্য সিন কথা বলতে হবে, নাহলে আপনি এই রোহিঙ্গা সমস্যা সমাধান করতে পারবেন না। এবং আপনি কি আলোচনা করবেন কি করবেন না এটা তো আপনার রাষ্ট্রায়ত্ত। যদি রাষ্ট্রের কথা বলি, যেতে এই মুহূর্তে এখন ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের সবার গভর্নমেন্ট রয়েছে, তো রাষ্ট্রায়ত্ত পলিসি এবং থিঙ্ক ট্যাঙ্ক এটা নির্ধারণ করে দিবে যে আমাদের এটা কিভাবে নেগোশিয়েট হওয়া উচিত, কিভাবে আমরা নেগোশিয়েট করব। অবশ্যই অবশ্যই রাকিব আল হাসান, আপনার সঙ্গে আমরা আরো কথা বলবো, তবে আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে দর্শক একটা ছোট বিরতি নেবার সময় হয়ে গেছে। বিরতির পর এসে আমরা এই বিষয়ে আরো কথা বলবো আমাদের অতিথির সঙ্গে। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে, এবং আজকে আমরা আন্তর্জাতিক বিশ্লেষক রাকিব আল হাসানের সঙ্গে কথা বলছিলাম বিভিন্ন আন্তর্জাতিক রাজনীতি এবং পররাষ্ট্রনীতি নিয়ে। একটি কার্যকর থিঙ্ক ট্যাঙ্কের বৈশিষ্ট্য আসলে কেমন হওয়া উচিত বলে আপনার মনে হয়? আপনাকে আবারও ধন্যবাদ। একটি কার্যত থিঙ্ক ট্যাঙ্ক বা পলিসি মেকিং অর্গানাইজেশনের বৈশিষ্ট্য হওয়া উচিত আসলে হচ্ছে কি ধরেন এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকা উচিত। 1 নম্বর কথা হচ্ছে ধরেন আপনার তথ্য নির্ভর গবেষণা এবং খুবই ট্রান্সপারেন্ট থাকা উচিত। এখানে আপনার ধরেন ফান্ডিং কারা করছে, ফান্ডিংয়ের স্বচ্ছতা, অডিট প্রকাশ করা, কিংবা টিমের কাজ কি, উদ্দেশ্য কি, ম্যানিফেস্টো তৈরি করা। হ্যাঁ, তো এই জিনিসগুলো যদি থাকে তাহলে হচ্ছে একটা কার্যত থিঙ্ক ট্যাঙ্ক বলি বা পলিসি মেকিং বলি, সেটা হচ্ছে জিনিসটা খুব ভিজিবল এবং ট্রান্সপারেন্ট হয়। আচ্ছা, থিঙ্ক ট্যাঙ্ক কি সবসময় নিরপেক্ষ থাকে আপনার কি মনে হয়, নাকি রাজনৈতিক এজেন্ডা নিয়েও তারা কাজ করে? এবং যারা আমি আরেকটু যোগ করি যে যারা নিরপেক্ষ থাকে তাদের সাথে পলিটিক্যাল পার্টি কোনো সাংঘর্ষিকতা আছে কিনা? ডেফিনেটলি আছে। আপনি নিরপেক্ষ থাকে না, আমি আপনাকে আগে বলেছি থিঙ্ক ট্যাঙ্কটি আসলে 2 টাইপস। একটা হচ্ছে ধরেন রাষ্ট্রায়ত্ত যেটা, আর একটা হচ্ছে পলিটিক্যাল পার্টির এজেন্ডা বাস্তবায়ন করা। দুটোকে আমি পজিটিভ অর্থে নিই। একটা ধরুন হচ্ছে কি রাষ্ট্রায়ত্ত যখন থিঙ্ক ট্যাঙ্ক হবে তখন সে রাষ্ট্রের পলিসি মেকিং এর জন্য সে কাজ করবে এবং রাষ্ট্রকে কি নিয়ে ডিল করবে, রাষ্ট্রের কার সাথে কি নেগোশিয়েট করবে, রাষ্ট্রের কোন এজেন্ডা বাস্তবায়ন করবে, কিভাবে সে প্রপাগান্ডা ডিল করবে, প্রপাগান্ডাকে অ্যাটাক করবে, প্রপাগান্ডাকে থামাবে, তো সেটার জন্য সে কাজ করবে। আর পলিটিক্যাল পার্টির এজেন্ডাগুলো হচ্ছে স্বাভাবিকভাবে যে কোনো পলিটিক্যাল পার্টিরই মেন উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় থাকা। তো সে ক্ষমতা থাকার জন্য সে যে কোনো কিছু করবে এবং ক্ষমতা থাকার পাশাপাশি যখন সে ক্ষমতায় যাবে, তো ক্ষমতায় যাওয়ার পরবর্তী সময়ে তারপরে তার জনকল্যাণমুখী রাজনীতি কীরকম হবে, জনগণকে কী রকম রোডম্যাপ দেখাবে। ধরুন হচ্ছে কি আপনার আমাদের বা বিভিন্ন দেশের পলিটিক্যাল পার্টিগুলো যখন ক্ষমতা আসে তখন তারা বলে না ভিশন 2030, ভিশন 2041, বা যে এই ভিশনগুলো কীভাবে সে করবে। ধরুন এই মুহূর্তে এখন বিএনপি যে 31 দফা চলছে, তো বিএনপিও কিন্তু বলছে যে তারা 31 দফাটা কীভাবে অ্যাপ্লাই করতে চায়। তারা বলছে তারা 1 বছর, যদিও তাদের 2টা জিনিস আমার কাছে ক্লিয়ার না, আমি এখানে বলে যেতে চাই। একটা জিনিস হচ্ছে তারা বলছে তারা শিক্ষিত বেকারদেরকে 1 বছর বেকার ভাতা দিবে। তো এখন বাংলাদেশের ইকোনমিক ক্রাইসিসে আপনার শিক্ষিত বেকার রয়েছে 1 কোটির বেশি, গ্রাজুয়েট বেকার। তো কারা কীভাবে দিবে, ফান্ডিংটা করতে আসবে এটা ক্লিয়ার না। সেকেন্ড কথা হচ্ছে তারা বলছে যে 1.5 বছরে তারা 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে। এখন 1 কোটি কর্মসংস্থান আপনি 1.5 বছর তৈরি করেন, প্রতিদিন আপনার 18,000 কর্মসংস্থান তৈরি করতে হয়।
এখন বাংলাদেশের এই মুহূর্তে ইকোনমিক ক্রাইসিস, মবোক্রেসি, ডিক্লাইনিং এফডিআই, শাটিং ডাউন লোকাল ইন্ডাস্ট্রিজ, এই মুহূর্তে আপনার কারা কি জন্য ইনভেস্টমেন্ট করবে সেটা তো আমরা ক্লিয়ার না। তো এই জিনিসগুলো আমি জাস্ট দুটো উদাহরণ আপনাকে দিলাম। থিঙ্ক ট্যাঙ্কদের কাজ হচ্ছে কি এই জিনিসগুলোকে ফুল রোডম্যাপ তৈরি করা এবং কীভাবে সেটা বাস্তবমুখী করে যাবে, প্র্যাকটিক্যাল করা যাবে, সেটার জন্য আসলে থিঙ্ক ট্যাঙ্কগুলো কাজ করা। এবং আপনি যেটা বলছেন থিঙ্ক ট্যাঙ্ক নিরপেক্ষ থাকে কিনা, এখন ফান্ডিংটা হচ্ছে একটা জরুরি বিষয়। যখন একটা পলিটিক্যাল পার্টির ফান্ডিং নিয়ে সে কাজ করবে, ডেফিনেটলি সে পলিটিক্যাল পার্টি এজেন্ডা বাস্তবায়ন করবে। যখন সেটা কোম্পানির ফান্ডিং নিয়ে কাজ করবে, সে কোম্পানির ফান্ডিং নিয়ে কাজ করবে। যখন সে টিভি চ্যানেলের ফান্ডিং নিয়ে কাজ করবে, টিভি চ্যানেলের এজেন্ডা বাস্তবায়ন করবে। দ্যাটস ইট। আচ্ছা, থিঙ্ক ট্যাঙ্ক নিয়ে যেহেতু আমরা কথা বলছি, আন্তর্জাতিক নানা দেশের নিয়ে কথা বলছিলাম, বাংলাদেশের প্রসঙ্গে যদি আসি, বাংলাদেশে আসলে সরকারি নীতিমালায় থিঙ্ক ট্যাঙ্কের বাস্তব ভূমিকা কতটা দৃশ্যমান বলে আপনার মনে হয়? ভূমিকা অনেক বেশি, দৃশ্যমান কতটুকু সেটা প্রশ্ন সাপেক্ষ। ভূমিকাটার অনেক বেশি, সেটা হচ্ছে আপনাকে বলি আমি। ধরেন হচ্ছে কি বাংলাদেশ এই মুহূর্তে একটি গ্লোবাল জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। ধরুন আমাদের কিন্তু ধরেন লোকাল অনেক ডোমেস্টিক অনেক সমস্যা, আমরা দীর্ঘ 17 বছর ফেসিবাদের পর একটি নতুন বাংলাদেশ স্বপ্ন দেখছি এবং গণতান্ত্রিক উত্তরণের পথে আমরা যাচ্ছি। সামনে আমাদের একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। তো তার পরবর্তী আমাদের দেশে এখন মিয়ানমার একটা বৈশ্বিক একটা বড় একটা সংকট, শুধুমাত্র বাংলাদেশের সংকট, একটা গ্লোবাল একটা ক্রাইসিস। তাছাড়া আমাদের, আমি যেটা আপনাকে বলছিলাম, আমাদের এফডিআই কমে যাচ্ছে, আমাদের ইকোনমিক অবস্থা খারাপ, আমাদের জনকল্যাণমুখী রাজনীতি কীরকম হবে, আমাদের ডেমোক্রেসি কীরকম হবে, কিছুক্ষণ আগে আপনি দেখাচ্ছেন ফ্রেশ ফ্রিডম নিয়ে, আমাদের ফ্রেশ ফ্রিডমগুলো কীরকম হবে। তো এগুলো নিয়ে আসলে আমাদের পলিটিক্যাল পার্টি, আমি তো যেটা বললাম, আমাদের পলিটিক্যাল পার্টির ব্যস্ততার মাঝে আমাদের এই থিঙ্ক ট্যাঙ্কগুলো করা জরুরি। তার চেয়ে বড় যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে কি আমাদের এই মুহূর্তে আমাদের একটি ইয়াং পলিটিক্যাল পার্টি তৈরি হয়েছে, আমাদের তরুণরা অনেক বেশি রাজনীতিমুখী হচ্ছে, যেটা রাজনীতি বিমুখী ছিল। তো তাদেরকে আসলে রাজনীতি কিভাবে ট্রেন আপ করা যায়, তো ট্রেন আপ করার জন্য রাজনীতিকে স্কিল ডেভেলপ করা যায়, ট্রেন আপ করা যায়, রাষ্ট্রীয় বিষয়গুলোকে নেগোশিয়েট করা যায়। আপনি দেখেন, কি মনে হয় তরুণদেরকে আসলে এই প্রক্রিয়ায় কিভাবে যুক্ত করা যায়? তরুণদেরকে করার সবচেয়ে বড় উপায় হচ্ছে থিঙ্ক ট্যাঙ্কে যুক্ত করা, পলিসি মেকিং এর জায়গায়। যখন আপনি ওদেরকে ট্রেন আপ করার জন্য ইন্টার্নশিপের মাধ্যমে তাদেরকে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য বিভিন্ন কমিটিতে আপনি ঢুকাবেন, বিভিন্ন ম্যানিফেস্টোতে ঢুকাবেন, বিভিন্ন অ্যানালাইসিস রিসার্চে আপনি ঢুকাবেন, তখন হচ্ছে কি আপনার এই পলিটিক্যাল যে ট্রান্সফরমেশন, আমাদের ইয়াং পলিটিক্যাল জেনারেশন যে গ্যাপটা থাকে, গত 17 বছর আপনি দেখেন একটা বিশাল একটা জেনারেশন গ্যাপ রয়েছে আমাদের পলিটিক্যাল জেনারেশনে। এখন এই গ্যাপটা পূরণের জন্য আমাদের এই থিঙ্ক ট্যাঙ্ক বা পলিসি মেকিং অর্গানাইজেশনগুলো রাষ্ট্রায়ত্ত কিংবা পলিটিক্যাল পার্টির হওয়াটা খুব জরুরি। আচ্ছা, বর্তমান বিশ্বে রাষ্ট্রচিন্তার মধ্যে সবচেয়ে প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জগুলো আপনার কি বলে মনে হয়? রাষ্ট্র চিন্তার ক্ষেত্রে বড় বড় প্রতিবন্ধকতা হচ্ছে কি আপনার ট্রান্সপারেন্সির ব্যাপারটা। আর একটা জিনিস হচ্ছে কি ধরুন আমার নেগোসিয়েশন ক্যাপাবিলিটি, হ্যাঁ, আমাদের নেগোসিয়েশন ক্যাপাবিলিটি যত বেশি হবে তত আমাদের পররাষ্ট্রনীতি কিংবা রাষ্ট্র চিন্তাটা তত বেশি স্মুথ হবে। এবং আমরা ধরেন আমাদের রোহিঙ্গা সংকটটা কেন এত দীর্ঘায়িত হলো, আমরা যদি ধরেন 17 সালে যখন রোহিঙ্গা সংকটটা আমাদের শুরু হলো বা রোহিঙ্গার আসা শুরু হলো, তখনই যদি আমরা রাষ্ট্রায়ত্তভাবে এটাকে নেগোশিয়েট করতে পারতাম, আমরা মিয়ানমারের সাথে নেগোশিয়েট করতে পারতাম। আপনি দেখেন যখন আপনি আইসিসি কোর্টে চলে যাবেন, যখন আপনার বিরুদ্ধে আমি কোর্টে চলে যাবো, তখন আপনার সাথে আমার ডিপ্লোমেসি দিয়ে হয় না, ডিপ্লোমেসি ইজ ওভার। দিন শেষে কিন্তু আপনার একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্র কীরকম হবে, সম্পর্ক কীরকম হবে, আপনার সাথে আমার সম্পর্কটা কীরকম হবে, এটা নির্ভর করে ডিপ্লোমেসিটা কতটুকু কার্যকর। এবং আমাদের কার্যকর ডিপ্লোমেসিটা যতদিন কার্যকর না করতে পারবে ততদিন এই প্রতিবন্ধকগুলো আরও বেশি তৈরি হবে। এবং যতদিন আপনি এই ডিপ্লোমেসিটা যত বেশি কার্যকর করতে পারবেন তত আপনার এই জার্নিটা তত বেশি স্মুথ হবে। এবং আমরা মনে করি রোহিঙ্গা সমস্যা সংকট সমাধানের জন্য একমাত্র উপায় হচ্ছে ডিপ্লোমেসি। আপনি ডিপ্লোমেসি ছাড়া অন্য কোনো ওয়েতে যাবেন, এই সমস্যা আরো বেশি ঘনীভূত হবে। আচ্ছা, সুতরাং থিঙ্ক ট্যাঙ্কের কথা আপনি যেহেতু বলছিলেন, পক্ষপাতিত্বের বিষয়ও সামনে চলে এসেছে বলছিলেন, তো সেক্ষেত্রে থিঙ্ক ট্যাঙ্কের কার্যক্রমের স্বচ্ছতা এবং দায়বদ্ধতা নিশ্চিত করার বিষয়গুলো আসলে কি? দায়বদ্ধতা নিশ্চিতের ব্যাপারটা হচ্ছে কি সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি আপনার এজেন্ডাটা কি। মানে যারা হচ্ছে কি ধরেন যারা গোয়েন্দা থিঙ্ক ট্যাঙ্ক, তাদের তো আসলে আপনি ভিজিবল হবেন, এটা খুব স্বাভাবিক, গোয়েন্দা পারপাসে তারা সার্ভ করবে। পিপলের সাথে যারা ইন্টারাকশন করে, ধরেন হচ্ছে কি আপনার বিভিন্ন যারা সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ বা এই জাতীয় ইভেন্টগুলো যারা করে বা এই জাতীয় ম্যানিফেস্টোগুলো, যেমন আমি আমার এক্সপিরিয়েন্সটা বলি, আমি অনেকগুলো দেশে আমি এ পর্যন্ত ট্রাভেল করেছি, অনেকগুলো ইন্টারন্যাশনাল ইভেন্টে আমি জয়েন করেছি। তা আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে যেটা বলতে পারি সেটা হচ্ছে ধরেন আপনার স্বচ্ছতাটা সবচেয়ে জরুরি, ফান্ডিং ক্যাপাবিলিটি সবচেয়ে জরুরি, এবং আপনার নিজেকে সেলফ ডেভেলপড হওয়াটা জরুরি। ধরেন আপনি ভারতের, আমি ওআরএফ এর কথা একটা উদাহরণ দিই, আপনি ভারতের ওআরএফ কিন্তু বিদেশি কোনো ফান্ডে চলে না। ফার্স্ট এটাকে রিলায়েন্স গ্রুপ এটাকে ফান্ডিং করেছে, এই মুহূর্তে কিন্তু ভারতের অনেক কর্পোরেট প্রতিষ্ঠান এটাকে আসলে করতেছে। তো এখন হচ্ছে যখন আপনার নিজ দেশের মধ্যে থেকে আপনি ফান্ডিংটা ইনশিওর করতে পারবেন, তখন হচ্ছে আপনার বিদেশি কোনো বহিঃশক্তির পক্ষপাত দুষ্ট আপনার সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না। আর একটা জিনিস হচ্ছে যে আমরা তো আসলে খুব গরিব কান্ট্রি, খুব খারাপ শোনা যায় বলতে, কিন্তু আমরা যখন এই ধরনের এক্সচেঞ্জ ইভেন্টগুলা, এই ধরনের এক্সচেঞ্জ ইভেন্টগুলো বা এই ধরনের একটা জার্নির মধ্যে যদি আমরা প্রসেসের মধ্যে সবসময় রেগুলার থাকতে পারি, তাহলে ধরুন আমাদের এই স্মল গ্রো আপ থেকে বিগার গ্রো আপে ধরুন হচ্ছে কি আমাদের এই রাষ্ট্রচিন্তাটা খুব ডেভেলপ হবে এবং পাবলিককে, পলিটিশিয়ানদেরকে খুব পলিটিক্যালি কনসিয়াস করবে। এবং এটা ছাড়া আসলে আর আমরা কোনো ওয়ে আসলে দেখি না। আচ্ছা, নীতি নির্ধারণে গবেষণা ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ আসলে কতটা জরুরি বলে মনে হয়? হ্যাঁ, ডেফিনেটলি। আমি যেটা আপনাকে বলছিলাম, ধরুন হচ্ছে কি আপনার ফর এক্সাম্পল ধরুন আমরা এখন এই মুহূর্তে আরেকটু উদাহরণ আপনাকে আমি দেই। ধরুন হচ্ছে কি এই মুহূর্তে আমরা কিন্তু জলবায়ু সংকটের একটা গুরুত্বপূর্ণ দেশ। হ্যাঁ, আমরা
ধরেন আমাদের প্রতি বছর আমাদের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 3.8 মিলিমিটার থেকে 5.8 মিলিমিটার করে বাড়ছে। শুধুমাত্র উপকূলীয় অঞ্চল না, আমাদের বরন্দ অঞ্চলও কিন্তু এটার জন্য হুমকি স্বরূপ। আপনি দেখেন আমাদের কিন্তু 2030 সালের মধ্যে একটা গবেষণা আছে, 2030 সালের মধ্যে আমাদের 1.5 কোটি মানুষ সরাসরি আক্রান্ত হবে এই জলবায়ু সংক্রান্ত কারণে, এবং 43 লক্ষ তরুণ বেকারত্ব গ্রহণ করবে। এবং শুধু তাই না, আমাদের এই জলবায়ু কেন্দ্রিক, আমরা যেহেতু নদীমাতৃক দেশ, তো আমাদের জলবায়ু কেন্দ্রিক আমাদের 80 থেকে 100টা নির্বাচনী আসন রয়েছে। এবং আমাদের এই 80 থেকে 100 নির্বাচনে সেই ম্যানিফেস্টো কিরকম হবে, সেই 80 থেকে 100টা নির্বাচনী আসনে সর্বপ্রথম প্রায়োরিটি হবে ক্লাইমেট নিয়ে। কিন্তু আমাদের এই পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু করতেছে না, কিন্তু এই নীতি নির্ধারণের জন্য আমরা করতে পারবো, তখন হচ্ছে কি আমাদের জনবান্ধব রাজনীতি আমরা উপহার দিতে পারবো। অবশ্যই আমাদের আয়োজন একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আপনার সাথে অনেক কথা হলো, এবং একেবারে শেষ পর্যায়ে যদি আপনার কাছে আমি এক কথা একটা উত্তর নিতে চাই যে নতুন বাংলাদেশের নিরপেক্ষ বা পলিটিক্যাল পার্টি থিঙ্ক ট্যাঙ্ক থাকাটা আপনি দরকার বলে মনে করেন? অ্যাবসলিউটলি দরকার মনে করি আমি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আজকে কথা বলছিলাম আমাদের অতিথি রাকিব আল হাসানের সঙ্গে, আন্তর্জাতিক বিশ্লেষক, আন্তর্জাতিক রাজনীতি এবং পররাষ্ট্রনীতির নানা বিষয় নিয়ে। এ ছিল আজকে হ্যাপেনিং পয়েন্ট। অন্য কোনো দিন নিশ্চয়ই আমরা আবারও অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত নিশ্চয়ই আপনারা সবাই এটি নিউজের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।